হ্যালো স্টুডেন্টস, আমি অভি স্যার। আজকে শিক্ষণীর পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম তোমাদের কাছে। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়েছিল, সেই সেকেন্ড সামেটিভ এক্সাম থেকে আমরা কিছু কিছু স্কুল নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচিত স্কুলের কিছু সাবজেক্টকে আমরা শর্টলিস্ট করে তার একটা সলভ ভিডিও তৈরি করেছি। তো আজকে যেই স্কুল নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। তো এই যে স্কুলটায় যারা আছো এবং যারা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই জানিও কমেন্টে যদি এরকম আর কোনো অঙ্ক থেকে থাকে যেটা তোমরা হয়তো জানতে চাইছো বা বুঝতে চাইছো, সেটা অবশ্যই আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের দিও। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে কিভাবে শুরু করা যায়। আজকে শুরু করা যাক প্রথম অঙ্ক। তো প্রথম যে অঙ্ক আছে, সে প্রথম অঙ্কে বলছে যে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা হিসেব করো। তাহলে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেছে, সেখানে ধানের যে ফলন সেটা কত 55% বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে চাষের যে খরচ সেটাও কিন্তু 40% বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা যত আধুনিক জিনিস আনবো বা আধুনিক ধান বীজ আনবো, তার খরচ অবশ্যই বাড়বে। তো সেইভাবে যখন ধানের ফলন 55% বেড়েছে, চাষের খরচও কিন্তু 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। অর্থাৎ 1200 টাকা যদি থাকে, তাহলে সেই 1200 টাকা খরচ করে সে কত টাকার ফলন পেতেন না 3000 টাকার ফলন পেতেন। তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথম অবস্থায় যদি আমরা দেখি, তাহলে জমিতে মোট 1200 টাকা খরচ হতো এবং সেই 1200 টাকা খরচ করে সে যে ফলন পেত সেটা হচ্ছে গিয়ে 3000 টাকা। তাহলে আমরা আয় যদি দেখি, তাহলে উৎপল বাবুর আয় যদি আমরা দেখি, তাহলে আয় কত হবে সেখানে না যত টাকার ফলন সে পেত সেইটা এবং তার জমিতে সে যত টাকা খরচ করেছে, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা তার আয়টা পেয়ে যাব। অর্থাৎ সে কত টাকা জমাতে পেরেছিল সেটা বিক্রি করে। তো সেখানে আমরা তাহলে পেয়ে যাব যে 3000 মাইনাস 1200 এত টাকা। আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে 3000 থেকে 1200 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1800 টাকা। তো এখন 3000 টাকার ফলন পেতেন, তাহলে আমরা উৎপল বাবুর আয় আমরা পেয়ে গেলাম। এরপরে বলেছে যে ধান বীজ ব্যবহার করায় যে অত্যাধুনিক যে অধিক ফলনশীল ধান বীজ রয়েছে সেটা ব্যবহার করায় ধানের ফসল 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে ধানের যে ফলন সেটা 55% বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে কত ফলন ছিল 3000 টাকা, তাহলে এই 3000 টাকার 55% বৃদ্ধি পেয়েছে নতুন ধান বীজ ব্যবহার করায়। তাহলে নতুন ধান বীজ যখন ব্যবহার করা হয়, তাহলে নতুন অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন বৃদ্ধি হয়েছে কত না আগে ছিল 3000 টাকা, তাহলে 3000 তার সাথে আমাদের কথা বলেছে এই 3000-এর 55%, তাহলে প্লাস আচ্ছা এটা যদি আমি নিচে করি এখানে, তাহলে কত পেলাম আমরা আগে ছিল 3000 তার সাথে 3000-এর 55% এটা। তো এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাবো, এখানে 3000 প্লাস এখানে দুটো শূন্য কেটে গেল, তো এখানে 55 আর 3 যদি আমরা গুণ করি তাহলে 15 আর 1 16, তার মানে 100 এত। তাহলে এখান দিয়ে আমরা কত পেলাম 4650 টাকা। তাহলে নতুন ধানের নতুন যদি ধান বীজ ব্যবহার করা হয়, তাহলে সেই নতুন ধান বীজ ব্যবহার করার ফলে ধানের ফলন যখন বৃদ্ধি হয়েছে, তাহলে তখন সে কত টাকা পাবে না 4650 টাকা পাবে। এরপরে বলেছে যে তার যে চাষ রয়েছে সেই চাষের জন্য যে খরচ হয়েছে সেটা কিন্তু 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে তার আগের যে চাষের খরচ ছিল সেটা কত ছিল 1200 টাকা ছিল, তাহলে চাষের জন্য খরচ 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেই অধিক ফলনশীল যে ধান বীজ রয়েছে সেটা তারা চাষের জন্য খরচ বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে না আগে ছিল 1200 টাকা, তাহলে 1200 যোগ 1200 যে 40% বৃদ্ধি পেয়েছে, মানে আগের তুলনায় 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 1200 যে 40%, তাহলে 1200 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে 1200 যোগ 480
তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 1680। তাহলে চাষের জন্য যে খরচটা সেটা আমাদের আগে যেটা 1200 টাকা ছিল সেটা আমাদের এখন কত বৃদ্ধি হয়েছে, সেটা এখন হয়েছে 1680 টাকা। এরপরে বলেছে তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে যে আমাদের চাষের জন্য খরচ যেটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা এত পেলাম। তাহলে আগের তুলনায় এখানে আমাদের কত খরচ বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে এখানে মোট আমাদের ছিল 4650 টাকা, তাহলে 4650 টাকা, এবং খরচ যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে গিয়ে 1680 টাকা। তাহলে আমাদের যে আয় তখন হবে সেটা হচ্ছে 2970 টাকা। ঠিক আছে, অর্থাৎ যে খরচ আমাদের বৃদ্ধি পেয়েছিল সেই খরচ বৃদ্ধি পাওয়ার ফলে যে আমি ফলনটাও বৃদ্ধি হবে, সেই ফলন এবং খরচের বৃদ্ধি যেটা হয়েছিল সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে তখন আমরা যে আয় পাবো সেটা হচ্ছে কি 2970 টাকা। তাহলে আগের আমাদের উৎপল বাবুর যে আয় ছিল সেটা কত ছিল, 1800 টাকা একদম প্রথম অবস্থায়, যেখানে আমাদের উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়নি এবং তখন মাত্র 1200 টাকা দিয়ে, অর্থাৎ 1200 টাকা খরচ করে আমাদের মাত্র 3000 টাকার ফলন আমরা পেতাম। তাহলে তখন যে উৎপল বাবুর আয় ছিল 1800 টাকা, আর বর্তমানের যে আয় সেটা হচ্ছে কি 2970 টাকা। তাহলে এখানে আমরা বলতে পারি তার কিন্তু লাভ হয়েছে, কারণ আগের হয়েছে গিয়ে 1800 টাকা ছিল এবং বর্তমানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি 2970 টাকা। তাহলে যদি 2970 টাকা হয় সেটা স্বভাবতই 1800 টাকার থেকে অনেকটাই বেশি। তো সেই জন্য এখানে কিন্তু উৎপল বাবুর লাভ হয়েছে। এবার কত লাভ হয়েছে সেটা আমাদের বার করতে হবে। সেটা আমরা কিভাবে বার করব, না উৎপল বাবুর বর্তমান যে আয় যেটা হচ্ছে 2970 টাকা, এইটার থেকে আমরা কি করব 1800 যেটা আগের ছিল সেটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে এই যে বর্তমানে যে টাকাটা উনি আয় করেছেন সেটা আগের তুলনায় কতটা বেশি সেটা আমরা জানতে পেরে যাব, সেটাই আমরা এখন করব। তাহলে উৎপল বাবুর লাভ হয় কত, 2970 মাইনাস 1800। এবার যদি এটা আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 2970 এবং 1800। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি, অর্থাৎ 1170 টাকা। তাহলে এই যে 1170 টাকা আমরা পেলাম, এটা কি হলো না, এটা হচ্ছে উৎপল বাবুর লাভ। ঠিক আছে, তাহলে আগে সে মোট 1800 টাকা পেত, তার আয় হতো, এবং বর্তমানে তার আয় হচ্ছে কি 2970 টাকা। তাহলে উৎপল বাবুর লাভ হয়েছে এবং সেই লাভটা কত হয়েছে না 1170 টাকা লাভ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তো এর পরের অঙ্কে বলেছে যে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে তা নির্ণয়। অর্থাৎ এখানে দু রকম পিতলের কথা বলা হয়েছে এবং এই দু প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ দুটো সম্পূর্ণ আলাদা। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত রয়েছে 8:3 এবং যে দ্বিতীয় প্রকার পিতল রয়েছে সেখানে তামা ও দস্তার পরিমাণ রয়েছে 15:7। এই দুই প্রকার যে পিতল রয়েছে সেটা 5:2 অনুপাতে মেশাতে হবে এবং মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা আর দস্তার পরিমাণের অনুপাত কি হবে সেটা আমাদের বার করতে হবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমত আমরা ধরে নিই যে প্রথম প্রকার পিতল থেকে মেশানো হবে 5x পরিমাণ, একই রকম ভাবে দ্বিতীয় প্রকার পিতল থেকে মেশানো হবে 2x পরিমাণ। তাহলে আমরা যদি এরকম ভাবে প্রথম দু ক্ষেত্রের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাতটা বার করি, অর্থাৎ তাহলে প্রথম ক্ষেত্রে পিতলে তামার পরিমাণ যদি আমরা দেখি তাহলে সেখানে তামার পরিমাণ কত, তামার দস্তার অনুপাত রয়েছে 8:3। তাহলে এখানে তামার পরিমাণ হবে 8 যদি আমরা আনুপাতিক ভাগাহার বার করি তামার প্রথম ক্ষেত্রে তাহলে সেটা হবে গিয়ে 8+3। তাহলে এটা করলে আমরা পাচ্ছি 8/11। এবার বলেছে যে প্রথম প্রকার পিতল থেকে আমরা 5x পরিমাণ মেশাচ্ছি, তাহলে কত হবে এইটার 5x পরিমাণ। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি 40x/11। একই রকম ভাবে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে একই রকম ভাবে প্রথম ক্ষেত্রেই পিতলের মধ্যে দস্তার পরিমাণ কত হবে না, আমাদের এখানে ছিল হচ্ছে 3, তাহলে 3/8+3 অর্থাৎ 11 ইন্টু আমাদের বলেছে কত 5x পরিমাণে মেশাতে হবে, তাহলে 5x। এটা করলে আমরা কত পাচ্ছি 15x/11। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পিতলে যে তামা দস্তার পরিমাণ মেশাতে হবে সেটা আমরা এখান থেকে
পেয়ে গেলাম, একটা হচ্ছে গিয়ে 40x/11 এবং একটা হচ্ছে গিয়ে 15x/11। একই রকম ভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে পিতলের মধ্যে যে তামা আর দস্তা মেশানো হবে তার অনুপাতটা আমরা বার করব। অর্থাৎ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পিতলে তামার পরিমাণ কত বলেছিল যে 15:7। তাহলে যদি 15:7 হয়ে থাকে তাহলে তামার পরিমাণ কত হবে এখানে 15/15 + 7। আমরা তামার আনুপাতিক ভাগাড় বার করলাম, তাহলে সেখান থেকে 15/22। এবার এইখান থেকে আমাদের বলেছে মেশানো হবে কত 2x পরিমাণ, তাহলে এইটা 2x পরিমাণ মেশানো হবে। তাহলে ইকুয়ালস টু যদি আমরা দেখি তাহলে এখানে 2 আর এখানে 11 যদি কাটি তাহলে 11 হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে 15x/11। একই রকম ভাবে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে পিতলের মধ্যে দস্তার পরিমাণটা বার করার চেষ্টা করি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পিতলের দস্তার পরিমাণ কত হবে না, এখানে আমাদের রয়েছে হচ্ছে 7, তাহলে 7/22, তাহলে 7 একই রকম ভাবে 15 + 7 আনুপাতিক ভাগাড় বার করলাম দস্তার, সেখান থেকে তাহলে 7/22 ইন্টু একই রকম ভাবে 2x। তো এখান থেকে 2 আর 22 কাটলে 11 আসছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 7x/11। তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে তামা আর দস্তার যে পরিমাণ যেটা আমাদের নতুন মিশ্রণে মেশানো হবে সেটা আমরা পেয়ে গেছি, এবং একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে তামা আর দস্তার যে পরিমাণ আমরা নতুন মিশ্রণে মেশানো হবে সেটার পরিমাণও পেয়ে গেছি। এবার কি করব, এবার আমরা প্রথম ক্ষেত্রে যে পিতল তামা পেয়েছিলাম, তাহলে সেখানে তামা দু প্রকার যে তামা রয়েছে সেই তামা এবং দস্তা এই দুটো আমরা যোগ করে দেবো। তাহলে মোট তামার যে পরিমাণ সেটা কত হবে না 40x/11 প্লাস 15x/11। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত পাবো, এলসিএম আমরা যদি নিয়ে নিই 11, তাহলে এটা আসছে 40x প্লাস 15x বা এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 55x/11। তাহলে এখানে যদি আমরা 11 আর 5 যদি কেটে দিই তাহলে এটা হচ্ছে 5x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5x। তাহলে তামার যে পরিমাণ সেটা আমরা পাচ্ছি হচ্ছে 5x। ঠিক আছে, একই রকম ভাবে আমরা এখান থেকে দস্তার পরিমাণ বার করব। তাহলে মোট দস্তার যে পরিমাণ হবে, মোট দস্তার পরিমাণ, তাহলে মোট দস্তার পরিমাণ কত হবে না 15x/11 প্লাস 7x/11। তাহলে 15x/11 প্লাস 7x/11। এটা যদি আমরা করি আমরা কত পাবো, 11 যদি নিয়ে নিই তাহলে 15x প্লাস 7x, সেখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে 22x/11। যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা পাবো 2x, তাহলে 2x। তাহলে মোট তামা এবং মোট দস্তার পরিমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে নতুন মিশ্রণে তামা ও দস্তার পরিমাণ থাকবে, আচ্ছা এটা পিতলে হবে কারণ নতুন প্রকার যে পিতল তৈরি করা হয়েছে তার মধ্যে তো তামা আর দস্তা থাকছে। তাহলে নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণ থাকবে কত না, তামার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 5x এবং দস্তার ক্ষেত্রে আমরা দেখছিলাম 2x। তাহলে দস্তার পরিমাণ থাকবে হচ্ছে 5x/2x পরিমাণ। যদি এখানে x আর x যদি কেটে যায় তাহলে আমরা পাচ্ছি 5:2। তাহলে আমাদের কি করতে হবে না, তাতে তামার দস্তার অনুপাত কি হবে না, তাহলে তামার দস্তার সেখানে অনুপাত থাকবে হচ্ছে 5:2 অনুপাতে, অর্থাৎ যেই অনুপাতে মেশানো হয়েছে সেই অনুপাতটাই হচ্ছে গিয়ে উত্তর। তাহলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে না, নতুন যে পিতল তৈরি করা হয়েছে সেখানে তামার দস্তার অনুপাত হবে গিয়ে 5:2। এর পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। বলেছে x² - bx - 3 + 3a + 3b ইন্টু a + 2b। তো আমরা যদি একবার টুকে নিই অঙ্কটা, তাহলে x² - bx - a + 3b তারপর হচ্ছে a + 2b। তো যদি আমরা এখানে x² - bx যদি আমরা পেতে চাই তাহলে এখানে a + 3bর সাথে যদি আমরা a + 2b যদি আমরা মাইনাস করে দিই ইন্টু x মাইনাস a + 3b ইন্টু a + 2b। অর্থাৎ এখানে দেখো আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানের a + 3b যেটা রয়েছে তার সাথে এখানে a - 2b কি করলাম বিয়োগ করে দিলাম। এবার যদি বিয়োগ করি তাহলে তোমরা বুঝতেই পারছো যে যদি এখান থেকে আমরা ব্র্যাকেট তুলে দিই
তাহলে এখান থেকে কি হবে না, এখানের যে এ রয়েছে এবং এখানে মাইনাস এ হয়ে যাবে, তাহলে মাইনাস এ আর প্লাস এ এখান দিয়ে কেটে যাবে এবং এখানে প্লাস 3b এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2b পড়ে থাকবে। তাহলে প্লাস 3b এবং মাইনাস 2b প্লাস 3b এবং মাইনাস 2b মিলে এখানে শুধুমাত্র b পড়ে থাকবে। তাহলে বাইরে b এর সাথে যখন x যখন গুণ হবে তাহলে সেটা bx হয়ে যাবে, অর্থাৎ কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমি এই bx-টাকে এরকম ভাবে লেখার চেষ্টা করেছি এখানে। এরপর আমি যদি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই এখান থেকে, তাহলে এটা হবে গিয়ে মাইনাস a প্লাস 3b x প্লাস a প্লাস 2b x মাইনাস যেটা আমাদের আছে সেটা আমরা লিখে দেবো a প্লাস 2b। আচ্ছা, এবার এখান থেকে আমরা যদি প্রথম থেকে যদি এই দুটোর থেকে যদি আমরা x কমন নিই, তাহলে x মাইনাস আমরা পাচ্ছি হলো গিয়ে a প্লাস 3b, এটা আমরা পাচ্ছি এখান থেকে। আর তারপরে যেটা রয়েছে সেখান থেকে যদি আমরা a প্লাস 2b কমন নিই, তাহলে সেখান থেকে আমরা কত পাচ্ছি না x মাইনাস a প্লাস 3b। তো এটা আমরা পেলাম এখান থেকে। তো এবার যদি আমরা এখান থেকে যদি আমরা x মাইনাস a প্লাস 3b কমন নিই, কমন নিলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হলো x প্লাস a প্লাস 2b এটা। এবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা সেখান থেকে পাবো x মাইনাস a মাইনাস 3b ইন্টু x প্লাস a প্লাস 2b। তো এটা আমাদের দুটো ফ্যাক্টর, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এর পরের যে অঙ্কটা বলেছে সেখানেও বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো এবং বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এক্স স্কোয়ার। তো যদি আমরা অঙ্কটা একবার টুকে নিই তাহলে সেখানে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের এটা তুলতে হয় তাহলে আমাদের 1 বাই এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে আমরা পাচ্ছি হলো কি এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6। যদি আমরা এটা দিয়ে যদি ভাগ করে দিই পুরোটা, তাহলে আমরা কিন্তু এই জায়গাটায় ফিরে আসবো, অর্থাৎ এক্স স্কোয়ার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা এক্স স্কোয়ারই আমরা পাচ্ছি, প্লাস যেমন রয়েছে সেরকম প্লাস থাকছে। এবার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার যদি আমরা দেখি তাহলে সেখানে কেটে গিয়ে কিন্তু 1ই হয়ে যাবে, আমাদের 1ই থাকছে মাঝখানে। এবং মাইনাস যদি আমরা এখানে এক্স স্কোয়ার যদি দিয়ে দিই তাহলে কিন্তু 6 বাই এক্স স্কোয়ারই চলে আসছে। সুতরাং এটা আমরা লিখতে পারি। এবার যদি আমরা মাঝখানের এই জায়গাটা যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম ফ্যাক্টর যদি করি, তো সেই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা 3 মাইনাস 2 যদি আমরা করে দিই তাহলে মাইনাস 6, তাহলে 1 বাই এক্স স্কোয়ার। এখান থেকে 6কে যদি আমরা ভেঙে দিই, আচ্ছা 6কে যদি আমরা এখান থেকে ভেঙে দিই তাহলে মনে হয় ভালো হবে। 6কে যদি আমরা এখান থেকে ভেঙে যদি 3 ইন্টু 2 করে দিই, এবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, তাহলে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু যদি আমরা এখান থেকে প্রথমেই দুটোর থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমরা এখান দিয়ে পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। একই রকম ভাবে যদি আমরা এখান থেকে 2 কমন নিই, এই দুটোর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে 1 বাই এক্স স্কোয়ার যদি আমরা পাই তাহলে এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 3 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 এটা। তো সেখান থেকে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা আমাদের উত্তর। ঠিক আছে, আমরা এটাকে যদি কেউ যদি আরেকটু সাজাতে চাও তো সেই ক্ষেত্রে সেখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাও তোমরা করতে পারো। ঠিক আছে, কিন্তু এরকম করলেও অসুবিধা নেই। এরপরে বলেছে যে গসাগু আর লসাগু নির্ণয় করো। সেখানে বলেছে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, a স্কোয়ার প্লাস a মাইনাস 6 এবং a কিউব মাইনাস 8।
তো আমরা যদি তিনটে রাশির ক্ষেত্রে যদি প্রথম রাশিটা দেখি, তাহলে প্রথম রাশি রয়েছে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, এটা। তো এখান থেকে যদি আমরা a কমন নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। একই রকম ভাবে যদি আমরা এখানে মিডল টার্ম করি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2 প্লাস 2a প্লাস 4, তাহলে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2a প্লাস 4, তাহলে a ইন্টু, যদি আমরা a কমন নিই এখান থেকে তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 2, এবং এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 2, তাহলে সেখান থেকে আমরা যদি a মাইনাস 2 কমন নিই তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ইন্টু a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2, বা a ইন্টু a মাইনাস 2 হোল স্কোয়ারও আমরা লিখতে পারি, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের গসাগু বার করতে হবে তাই আমরা জিনিসগুলোকে সিঙ্গেল ভাবে রেখে দিচ্ছি। একই রকম ভাবে দ্বিতীয় রাশি আমরা দেখছি, তাহলে দ্বিতীয় রাশির ক্ষেত্রে বলেছে যে a স্কোয়ার প্লাস a মাইনাস 6, তো এটা যদি হয়ে থাকে তো সেখান থেকে আমরা যদি মিডল টার্ম করি তো সেখান থেকে আমরা পাচ্ছি তাহলে 3 মাইনাস 2a 6, তাহলে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। যদি আমরা এখান থেকে a কমন নিই তাহলে আমরা পাচ্ছি a প্লাস 3 মাইনাস, যদি 2 কমন নিই তাহলে পাচ্ছি a প্লাস 3। এবার যদি আমরা এখান থেকে যদি a প্লাস 3 কমন নিই তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 2। একই রকমভাবে তৃতীয় রাশি যদি আমরা দেখি সেখানে বলেছে a কিউব মাইনাস 8, তাহলে তৃতীয় রাশি বলছে a কিউব মাইনাস 8, তাহলে a কিউব মাইনাস 8 কে আমরা a কিউব মাইনাস 2 কিউব হিসাবে লিখতে পারি, তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় পড়ে যায়। তো যদি আমরা ফর্মুলাটা লিখি a কিউব মাইনাস b কিউবের, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 4 আমরা লিখে দিলাম একেবারে। তাহলে এটা আমরা পেলাম এখান থেকে তৃতীয় রাশির ক্ষেত্রে। তো এটা আমাদের তিনটে রাশির থেকে আমরা পেলাম। এবার আমাদের গসাগু আর লসাগু নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আমরা গসাগু নির্ণয় করব, তাহলে নির্ণেয় গসাগু। গসাগু মানে কি না আমরা জানি, গসাগু হচ্ছে সেখানেই যেটা কিনা আমরা তিনটে রাশির মধ্যেই কমন পাবো। তো তিনটে রাশির মধ্যে এটা প্রথম রাশির থেকে আমরা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম দ্বিতীয় রাশির থেকে, এবং এটা পেলাম তৃতীয় রাশির থেকে। তাহলে এই তিনটে রাশির থেকেই দেখো a মাইনাস 2 যেটা রয়েছে সেটা কিন্তু আমরা কমন পাচ্ছি, a মাইনাস 2টা। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে a মাইনাস 2 হচ্ছে কি এখানে আমাদের নির্ণেয় গসাগু। এবার যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে নির্ণেয় লসাগু কত হবে? তো প্রথম রাশির থেকে আমরা পাচ্ছিলাম a একটা এখানে রয়েছে, এখানে একটা a রয়েছে, এবং এখানে কিছু রকম, আচ্ছা এখানে কিছু নেই। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি ছিল, এটা আমাদের দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয়। তাহলে এই তিনটে থেকে একটা a আমরা পাচ্ছি প্রথম, তাহলে আমরা a লিখে দেবো প্রথমে, a ইন্টু এখানে a মাইনাস 2 তিনটে জায়গাতেই রয়েছে, তাহলে আমরা a মাইনাস 2 একবার লিখে দেবো, আবার একবার a মাইনাস 2 আছে তো আমরা a মাইনাস 2 লিখে দেবো। তোমরা চাইলে a মাইনাস 2 হোল স্কোয়ারও লিখতে পারো। তো এখানে a মাইনাস 2 হয়ে গেল, এরপর রয়েছে a প্লাস 3, আমরা a প্লাস 3 লিখে দেবো, এবং তারপরে a স্কোয়ার প্লাস 2a প্লাস 4 এটা আমরা লিখে দেবো। তো এটা হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। তো আজকের যে ভিডিওটা সেটা এতটাই। তোমাদের যারা দেখলে এই ভিডিওটা তারা আশা করি কিছুটা হয়তো শিখতে পারলে, বা যারা এই স্কুল থেকে রয়েছো তারা হয়তো এই অঙ্কগুলো পেরেছো বলেই আমি ধরে নিচ্ছি। তো যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে তোমাদের এই সেকেন্ড সামেটিভ এক্সামের কোনো রকম কোনো প্রশ্ন নিয়ে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমরা চেষ্টা করবো নতুন ভিডিওর মধ্যে যেন সেই অঙ্কগুলোকে রাখা যায়। আর এই অঙ্ক সংক্রান্ত যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর আমরা এরকম ভাবেই আরো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।
পরবর্তীকালে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং ভালো মতো পড়াশোনা করো। তো টাটা।